আজকে আসলে কী বিষয় নিয়ে কথা বলবো সেটা আসলে ঠিক বুঝে উঠতে পারছিলাম না। পরে ভাবলাম আসলে বাংলাদেশে তো এখন কোনো বিষয় নেই। শুধু একটাই বিষয় আছে। সেটা হচ্ছে এই দেশটি ধ্বংস হতে আর কতদিন? ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে যে দেশটি ২.৫ লক্ষ মা-বোনের ইজ্জত, ১ কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে যে দেশটি স্বাধীন হলো, সেই দেশে এই নোবেল ইউনুস এসে মোহাম্মদ নাম ধারণ করে, নাম কি দেখেন? মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠ নবী মোহাম্মদ, আর ইউনুসও মুসলমানদের আগের এক নবীর নাম ইউনুস। এবং কোরআন শরীফে ইউনুস নামে একটি সূরাও আছে। দোয়া আছে, একটি দোয়া আছে, দোয়া ইউনুস। তাহলে আপনারা বোঝেন সেই মোহাম্মদ ইউনুস আজকে এই বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছে, সেই জায়গা থেকে বাংলাদেশকে আর ফেরাতে পারবে বলে আমার মনে হয় না। কারণ অর্থনৈতিকভাবে সমস্ত সূচকে বাংলাদেশ নিম্নগামী। অর্থাৎ মানুষের মাথাপিছু আয় কমছে, বৈদেশিক আয় কমে যাচ্ছে, বিদেশি ইনভেস্টমেন্ট নাই, লক্ষ লক্ষ মানুষের চাকরি নেই, কৃষিতে উৎপাদন 15% কমে গেছে, গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে 10 নেমেছে, বিদেশের বহু দেশ বাংলাদেশে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে। এবং আমাদের যে প্রতিবেশী ভারতের হলদিয়া বন্দর দিয়ে আমরা ৫,০০০ কোটি টাকা প্রতি বছর রপ্তানি করতাম, সেটাও বন্ধ হয়ে গিয়েছে। এবং ভারতের সাথে যে সীমান্ত বাণিজ্য, সেটাও প্রায় আস্তে আস্তে জিরোর কোটায় চলে যাচ্ছে। এই রকম একটি অবস্থায় বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি ১৮ কোটি মানুষ নিয়ে, আপনারা জানেন যে ডেনসিটির দিক থেকে পৃথিবীতে সিঙ্গাপুরকে যদি বাদ দেন, কারণ সিঙ্গাপুর একটি নগর রাষ্ট্র, সিঙ্গাপুরের পরে বাংলাদেশের সাথে তুলনা করা যায় যে ১,৪৭,০০০ বর্গ কিলোমিটার জায়গার মধ্যে ১৮ কোটি মানুষ বসবাস করে, পৃথিবীর আর কোথাও নেই। চায়নাও না, ভারতও না, জাপানও না, কোরিয়াও না, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক কোনো দেশ না। এই দেশটিকে এমন একটি জায়গায় নিয়ে গেছে এখন ডক্টর ইউনুস, সেখান থেকে মানুষের জীবন দিন দিন অধঃপাতের দিকে যাবে। যেতে যেতে এই সমাজটি ভেঙে পড়বে, সোমালিয়ার মতো মানুষের মাথা মানুষ খাবে। এখন এই মানুষের মাথা মানুষ খাক, কিন্তু প্রতিবেশীদের সাথে যে আমাদের একটা সদ্ভাব ছিল, সেই সদ্ভাবটি এখন আর নেই। এখন আমাদের ভাবটি কার সাথে? আমেরিকার সাথে। কিন্তু আমেরিকা ডক্টর ইউনুসকে পোষেও না। এখন যে বিষয়টা আমি আজকে বলতে চাই, সেই বিষয়টি হচ্ছে এই ডক্টর ইউনুস ক্ষমতায় আসার আগ থেকেই পাকিস্তানের সাথে পাকিস্তানি যে গ্রুপ, তাদের সাথে যোগাযোগ করছিল এবং তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়েছে। সেই চুক্তিটি হলো বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে আক্রমণ করা, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশ পাকিস্তানকে ব্যবহার করতে দেবে। সেটা কোনো লিখিত চুক্তি নয়, অলিখিত চুক্তি। সেই চুক্তির কারণে পাকিস্তানের সেনাপ্রধান এবং পাকিস্তানি নেতারা বলছেন যে এবার আমরা ভারতকে পূর্ব অঞ্চলীয় পন্ড ব্যবহার করে আক্রমণ করব। আপনারা বুঝছেন তো পূর্বাঞ্চল কোনটা? এই পূর্বাঞ্চলটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান ভারতে আক্রমণ করবে, এই রকম হুমকি ভারতকে পাকিস্তান দিচ্ছে। তাহলে পাকিস্তান যে বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে, এই যদি নিশ্চয়তা তারা না পায়, তাহলে তারা কি করে বাংলাদেশকে ব্যবহার করে ভারতে হামলা করার হুমকি দেয়? এই বিষয়টি আপনারা বোঝেন। বিষয়টা হচ্ছে এই চুক্তিটি, এই আন্ডারস্ট্যান্ডিংটি কিভাবে হলো? বাংলাদেশের ভিতরে থেকে হলো নাকি বাংলাদেশের বাইরে গিয়ে হলো? এবারে আপনারা কদিন আগে দেখলেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আমেরিকাতে ১৬০ সদস্যের বহর নিয়ে ডক্টর ইউনুস, মোহাম্মদ ইউনুস, জঙ্গি ইউনুস এবং নোবেল ইউনুস আমেরিকাতে গেলেন। সেখানে গিয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন। শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা নয়, পাকিস্তানের একটি সিকিউরিটি ডেলিগেটের সাথে তার একটি বিশেষ বৈঠক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কোথায় হয়েছে? আমেরিকাতে। সেই বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে তেহলগ্রামে যেইভাবে জঙ্গিরা আক্রমণ করে ভারতের ৩০ জন মানুষকে অতর্কিতে হামলা করে হত্যা করেছে, ঠিক বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা সেই প্রস্তুতি নিবে এবং ভারতের যে 7 সিস্টার্স যে অঞ্চল, সেই অঞ্চলে এই হত্যাকাণ্ড, এই ম্যাসাকার তারা চালাবে।
এটা চালিয়ে তারা যেটা করতে চায়, দেখাতে চায় যে ভারতের বিভিন্ন অঞ্চলে জঙ্গিরা প্রস্তুত, ভারতের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীরা আছে এবং ভারত মানে ভাগ করার জন্য, ভারতের বিভিন্ন অংশকে অশান্ত করার জন্য পাকিস্তান এবং চায়নার যে চক্রান্ত, সেই চক্রান্তটি এই ডক্টর ইউনূসের মাধ্যমে সফল হয়ে যাচ্ছে। খালেদা জিয়ার সময়ে এবং এরশাদের সময়ে 4 দলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল, তখনও কিন্তু পাকিস্তান বহু চেষ্টা করেছে। পাকিস্তান চেষ্টা করার পর বাংলাদেশের ভূখণ্ড সরাসরি ব্যবহার করার এরকম কোনো মৌখিক বা লিখিত চুক্তিতে তারা উপনীত হতে পারেনি। কিন্তু যখন ডক্টর ইউনূস সরকার আসলো, যখন তার কোনো পলিটিক্যাল কমিটমেন্ট নাই, তখন কিন্তু পেরেছে। খালেদা জিয়ার সময় কিভাবে পেরেছিল? খালেদা জিয়া এবং এই 4 দলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল জামাত সহ, তখন তারা বাংলাদেশের মাটি উলফা গেরিলাদেরকে দিত। এই আপনার অরুণাচলে, আসামে, মিজোরামে, ত্রিপুরায় যেসব বিদ্রোহীরা ছিল, এই সব বিদ্রোহী, মিজো বিদ্রোহী, তারপরে আসামের বিদ্রোহীরা, এরা কি করত? বাংলাদেশে এসে, এই নাগাল্যান্ডের বিদ্রোহীরা এসে বাংলাদেশে বিয়ে শাদী করে বাংলাদেশে থাকতো এবং চায়না থেকে এবং পাকিস্তান থেকে তাদের পাকিস্তানি জাহাজে করে এই চালানগুলো বাংলাদেশে আসতো। সেগুলা ভারতের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাই পথে তারা ভারতে প্রবেশ করাতো এবং সেটা খালেদা জিয়ার সময়ে 2001 থেকে 5 সালে যখন ছিল, আপনারা জানেন 3 বা 4 সালে কিন্তু 10 টাকা একটি চালান ধরাও পড়েছিল, যেই মামলাটি এই 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 মোহাম্মদ ইউনূসের সরকার তাদেরকে বেকসুর খালাস করে দিয়েছে। এবং পরবর্তীতে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে 2008 সালে, 9 সালে ক্ষমতাটি গ্রহণ করেছেন, 8 সালের নির্বাচন হয়েছিল, তখন তিনি কিন্তু অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়াকে ধরে ভারতে পাঠিয়েছিলেন এবং বাংলাদেশের ভূখণ্ড বন্ধ করার, মানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার সমস্ত পথ ঘাট এবং পরিকল্পনাকে নস্যাৎ করে দেন। এইবার যখন এই ইউনূসের সরকার ক্ষমতা আসে, পাকিস্তানরা বুঝলো তাদের দোসর, তাদের বাবা, তাদের আব্বা ক্ষমতায় এসছে। এখন এই সুযোগে এই বাংলাদেশের ভূখণ্ড কিভাবে ব্যবহার করা যায়? ডক্টর ইউনূস এসে কী করলো? বলল যে পাকিস্তান থেকে জাহাজ আসলে, বাংলাদেশে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হলো পাকিস্তান থেকে যদি কোনো জাহাজ আসে সেটাকে 2 বার তল্লাশি করা হবে, ডাবল তল্লাশি। কিন্তু ডক্টর ইউনূস এসে ঘোষণা দিল, তাদের সাথে একটা চুক্তি করলো যে পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশের বন্দরে আসলে এখন থেকে আর সেই রকম তল্লাশি করা হবে না। তার মানে হচ্ছে ব্লাইন্ড চেক দিয়ে দিল, ব্ল্যাঙ্ক চেক। আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল, যত ইচ্ছা আপনি লিখে নেন। সেই থেকে বাংলাদেশে অস্ত্র আসা শুরু। এই যে তারেক রহমান বাংলাদেশে যায় না, কেন যায় না? কারণ পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে অস্ত্র বাংলাদেশে এসছে। 6.72 বোরের যে গুলি, যেগুলা দিয়ে জুলাই এবং আগস্টে ছাত্র তো হত্যা হয় নাই, হয়েছে জনসাধারণ মানুষ। এই সাধারণ মানুষ যে কিছু মারা গেছে, এই 6.72 বোরের এইসব বন্দুক, এইসব অস্ত্র পাকিস্তান থেকে এসছে। এইগুলা দিয়েই কিন্তু এই হামলাটি হয়। আগে চোরাই পথে আসতো, এখন জাহাজে করে আসছে। এই জাহাজে করে অস্ত্র আসার জন্য এই ইউনূসের সাথে প্রথমে আপনারা জানেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের আর্মিরও একটি টিম কিন্তু পাকিস্তানে গিয়ে কিন্তু সফর করে এসছে। এর কারণ কি? পাকিস্তানের সাথে আমাদের কত বিলিয়নের বাণিজ্য, আমাদের পাকিস্তানের সাথে বাণিজ্য বিলিয়নে হিসাব করার নাই। আর পাকিস্তান যা বিক্রি করে এরকম কোনো কিছু আমাদের দরকারও নেই। আর পাকিস্তান এমন একটি রাষ্ট্র, তারা সন্ত্রাসবাদ ছাড়া, জঙ্গিবাদ ছাড়া রপ্তানি করার মতো কোনো বস্তু তাদের কাছে নেইও। আর আছে ওই সৌদি আরবে তারা চোর পাঠায়, তারা পকেট কাটে, পকেট মার করে, যার কারণে, এবং ভিক্ষাবৃত্তি করে, যার কারণে সৌদি আরবে হজ বন্ধ করে দিয়েছিল। তখন এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুসলেকা দিয়ে এসছে যে এখন থেকে পাকিস্তানিরা সৌদি আরবে হজে বা উমরাতে গেলে তারা ভিক্ষাবৃত্তি করবে না এবং চুরি করবে না। এই মুসলেকা দেওয়ার পরে এখন তাদেরকে অনুমোদন দিচ্ছে। এখন তো তাদের সাথে আবার পারমাণবিক অস্ত্র আছে দেখে একটা চুক্তি হয়েছে, ইরানের সাথে যদি লাগে যেন তারা আইসা তাদেরকে সাহায্য করে, সেটা ভিন্ন ব্যাপার, সে বিষয় নিয়ে অন্যদিন কথা বলবো। কিন্তু যে বিষয়টি আমি বলতে চেয়েছিলাম যে ডক্টর ইউনূসের সাথে এই চুক্তিটি মৌখিকভাবে হোক বা আন্ডারলাইনে হোক হয়ে গেছে, যার কারণে এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনি দেখবেন পাকিস্তানি মানুষ ঘোরাফেরা করে। পাকিস্তানি লোকদেরকে আপনি দেখবেন বিভিন্ন অঞ্চলে, প্রায় 10,000-এর মতো পাকিস্তানি বাংলাদেশে এসছে। এই পাকিস্তানিরা আসার জন্য এখন আর তাদের কি লাগে না, তাদের কোনো ভিসা লাগে না, অন অ্যারাইভাল ভিসা দেয় ওদেরকে। বিশেষ একটি বুথের মাধ্যমে বাংলাদেশে আসলে তাদেরকে
অটোমেটিক তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদের ব্যাগও তল্লাশি করা হয় না। এটা গভর্নমেন্টের তত্ত্বাবধানে হচ্ছে এবং এই